আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার টানপাড়া নামক গ্রামের একটি ঘটনা। আমাদের লিসেনারদের মধ্যে যারা গ্রামটি চেনেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সেই গ্রামে যে বাড়ির ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি সেই বাড়ির মালিক আমাকে তার নাম এবং মূল ঠিকানা প্রকাশের অনুমতি দেননি। তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও মাঝে মাঝে নিজ জমিতে কৃষিকাজও করে থাকেন। গ্রামের প্রায় সবাই তাকে চেনেন। ঘটনাটিতে পারিবারিক যোগসূত্র রয়েছে বিধায় তিনি বাইরের মানুষের কাছে প্রকাশ করতে চান না। আমি 2017 সালের 7 নভেম্বর আমার এক বন্ধুর সাথে কানপাড়া গ্রামে গিয়েছিলাম। সত্যি বলতে আমার জন্ম গ্রামে হলেও কৃষিকাজের ব্যাপারে সম্মুখ কোনো ধারণা ছিল না, অর্থাৎ সামনে থেকে কখনো কৃষিকাজ দেখিনি। তাই আমার বন্ধুর বাবা নিজেই কৃষিকাজ করেন এটা জানার পর আমি নিজে থেকেই তাদের বাড়িতে গিয়ে কয়েকদিন থেকে কৃষিকাজ দেখার দাওয়াত চেয়ে বসি। আমার বন্ধুও খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার চোখ মুখে আমি একরকম চিন্তার ছাপ লক্ষ্য করেছিলাম। ওর অবস্থা দেখে আমি একটু লজ্জাই পেয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে সে হয়তো ভাবছে তার বাড়ির লোক আমাকে দেখলে কি ভাববে, আমাকে কোথায় থাকতে দেবে, এরকমই কিছু একটা। তাই একটা সময় লজ্জা কাটিয়ে কথাটা বলেই ফেললাম, আচ্ছা আমি তোদের বাড়িতে গিয়ে কদিন থাকলে কোনো সমস্যা হবে? বাড়ির লোক তোকে কিছু বলবে? এটা শুনে একটু চমকে উঠে এসে বললো, আরে না না, এরকম কোনো ব্যাপার নেই, বরং আমার বাবা মা মাঝে মাঝে আমাকে ফোন করে বন্ধুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। আসলে আমাদের আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকার কারণে খুব একটা বেড়াতে আসে না। এটা শুনে আমি তার চোখ মুখে লেগে থাকা চিন্তার কারণটা জিজ্ঞেস করতেই সে কিছুটা চুপ হয়ে যায়। আমি অনেকবার কারণটা জিজ্ঞেস করেছি, কিন্তু সে কিছুতেই আমাকে বলেনি। শুধু বলল, এখন তো আলুর বীজ বোনা হয়ে গিয়েছে, সেভাবে দেখার মতো কিছু নেই। তাই আমি আগামী মাসের প্রথম দিকে তোকে বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আলু তোলার কাজ দেখতে পারবি আর গ্রামটাও ঘুরে দেখবি। এটা শুনে কি যে আনন্দ হচ্ছিল আমার, সেটা বলে বোঝাতে পারবো না। আমিও দিনটার জন্য অপেক্ষা করতে থাকি। বহুল প্রতীক্ষার পর নভেম্বরের 6 তারিখ বিকেলবেলা আমার বন্ধু আমাকে কল করে। সে বলে, আগামীকাল আমি বাড়ি যাচ্ছি। ছোট চাচা বাইক নিয়ে আসার কথা ছিল, কিন্তু তিনি একটি ব্যক্তিগত কাজে আটকে গিয়েছেন, তাই কাল সকাল 8টার দিকে বাসে করে রওনা হবে। তুই তো যেতে চেয়েছিলি আমার সাথে, যাবি? ওর কথা শুনে আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বোঝানো যাবে না। আমি তাৎক্ষণিকভাবে রাজি হয়ে যাই এবং ব্যাগপত্র গুছিয়ে নিই। কলেজে সে সময় ছুটি থাকায় এবং রাজশাহী থেকে খুব একটা দূরে না যাওয়ার কারণে বাড়ি থেকে খুব একটা বাধা দেয়নি আমাকে। যাই হোক, বন্ধুর কথা মতো আমি সময়ের পূর্বেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাই এবং সকাল 8টার পরপরই কানপাড়ার উদ্দেশ্যে রওনা হই। মাত্র আধ ঘন্টার রাস্তা। সত্যি বলতে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম সেই মুহূর্তে। গন্তব্যস্থলে পৌঁছে বাস থেকে নেমে আমরা একটা ভ্যান ঠিক করি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভ্যান বাড়ি পৌঁছাতে 15 মিনিটের মতো সময় লাগলেও সেটা আমার কাছে মাত্র কয়েক মিনিট মনে হয়েছিল, কারণ কানপাড়া গ্রামের অপরূপ দৃশ্য আমায় মুগ্ধ করে ফেলেছিল। চারিদিকে শুধুই ফসলি জমি, হালকা শীতের আমেজ আর কোমল সূর্য রশ্মিতে শিশির ভেজা সবুজ শ্যামলা শস্য ক্ষেতের মাঝ দিয়ে আঁকাবাঁকা মেঠোপথের যাত্রা। আহা, কি চমৎকার সেই দৃশ্য! গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই একটা সময় বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম বড় বড় 4টি টিনের ঘরের মাঝে একটি বিশাল উঠোন। সে সময় বন্ধুর পরিবার সম্পর্কে আমার ধারণাটা যেন ভুল প্রমাণিত হলো। তারা মধ্যবিত্ত নয়, উচ্চবিত্ত পরিবার ছিল। ভেতরে গিয়ে দেখি আন্টি অর্থাৎ আমার বন্ধুর মা রান্নাঘরে বসে রান্না করছেন এবং তার শাশুড়ি মা অর্থাৎ আমার বন্ধুর দাদি রান্নাঘরের বাইরে চেয়ারে বসে আছেন। তার 5 বছর বয়সী ছোট ভাই বাড়ির উঠোনে খেলা করছে। আমাদের দেখতে পেয়ে তারা 3জনেই উঠে এলেন। আমরা দুজন দাদিকে সালাম করার পর দাদি আমাদের মাথায় হাত রেখে বললেন, আজ অনেক দিন পর বাড়িটা যেন পরিপূর্ণ মনে হচ্ছে। এসো দাদু ভাই, ভেতরে এসো। এরপর আমরা রান্নাঘরের পাশে বসেই অনেকক্ষণ গল্প করি। রান্নাঘর আর গোয়াল ঘর পাশাপাশি হওয়ার কারণে দেখতে পেলাম একজন মহিলা গরুর দেখাশোনা করছেন। পরে জানতে পারলাম তিনি এই বাড়িতে কাজ করেন। আমার বন্ধুর বাবা আগে থেকেই জানতো যে আমরা বাড়িতে যাচ্ছি, তাই তিনি আমাদের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি কোনো এক কাজে আমার বন্ধুকে মাঠে ডেকে নেন। যাবার সময় আমার বন্ধু আমাকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বলে, তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি কিছুক্ষণ পর এসে তোকে মাঠে নিয়ে যাব। ও চলে যাবার পর আমি আমার ব্যাগ নিয়ে ওর রুমের দিকে যাই। বলে রাখা ভালো, দাদির রুম আর আমার বন্ধুর রুম পাশাপাশি ছিল এবং মাঝখানে একটি অ্যাটাচড বাথ ছিল। আমি দাদির ঘরের সামনে ব্যাগটি ফেলে রেখে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে যাই। বাথরুম থেকে বেরিয়ে ব্যাগটি নিতে গিয়ে দেখি আমার ব্যাগ সেখানে নেই। আমি আমার বন্ধুর রুমে ঢোকার পর দেখতে পেলাম আমার ব্যাগটা মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কেউ যেন বিরক্তি নিয়ে ব্যাগটি এখানে ফেলে রেখে গেছে। তবে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। দাদি অথবা আন্টি হয়তো রুমে এসেছিল, আমার ব্যাগটি এখানে দেখতে পেয়ে তারা হয়তো এই রুমে রেখে গিয়েছেন। আমি হাত মুখ মুছে কাপড় পাল্টে বাইরে গিয়ে দাদিকে বললাম, দাদি আপনি শুধু শুধু কষ্ট করে ব্যাগটা নিয়ে গেলেন কেন ভেতরে? আমি নিজেই নিয়ে যেতাম। এটা শুনে উনি কিছুটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, দাদু আমি বা তোমার আন্টি তো এখান থেকে উঠিনি। ও আচ্ছা, মিলি হয়তো তোমার ব্যাগটা ভেতরে নিয়ে গিয়েছে। মিলি? মিলি সেই মহিলাটির নাম যিনি তাদের বাড়িতে কাজ করেন এবং একটু আগেই যাকে আমি গোয়াল ঘরে দেখতে পেয়েছিলাম। তবে আমি আবারও গোয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি উনি গরুর খড় কাটছেন। এত কম সময়ের মধ্যে ঘরে এসে আমার ব্যাগটা ওই রুমে রেখে আসা ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছিল।
তবে তখন বিষয়টি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। একটু পর দাদি আমাকে তার পাশে বসিয়ে সকালে নাস্তা করান, আর নাস্তা করতে করতে আমার বন্ধুও কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আমি এই পরিবারের কোনো সদস্যের নাম এখনো পর্যন্ত উল্লেখ করিনি এবং করবও না, কিন্তু শুধু মিলির নামটাই কেন উল্লেখ করলাম তা ঘটনা শেষে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। যা হোক, আমরা দুই বন্ধু একসাথে নাস্তা শেষ করে ফসলি জমির কাজ অর্থাৎ কৃষি কাজ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সে আমাকে তাদের নিজেদের জমিতে নিয়ে যায়। গিয়ে দেখলাম সেখানে তার বাবাও কাজ করছেন। মূলত সেখানে গিয়েই আঙ্কেলের সাথে আমার প্রথম দেখা। সত্যি বলতে দিনটা আমার জন্য অসাধারণ ছিল। আমি যে ওই দিন কত কিছু শিখেছি এবং জেনেছি তা ধারণার বাইরে। জমির কাজ শেষে প্রায় সন্ধ্যার দিকে আমরা বাড়িতে ফিরি। এসে দেখি খাবার টেবিলে আমাদের জন্য এক বিশাল আয়োজন। সারাদিন ঘোরাঘুরি করে বেশ খিদেও পেয়েছিল, তাই দেরি না করে বসে পড়ি। সেখানেও সবার সাথে অনেক আড্ডা। আসলে আমি কখনো ভাবিনি যে একদিনের পরিচয় ওনারা আমাকে এতটা আপন করে নেবেন। যা হোক, খাওয়া দাওয়া শেষে যে যার মতো নিজ নিজ ঘরে চলে যাই। গ্রামের সবাই প্রায় 10টা নাগাদ শুয়ে পড়লেও শহরের জীবনের বদভ্যাসের কারণে আমি আর আমার বন্ধুর ঘুম আসছিল না। তাই আমরা দুজন গল্প করতে থাকি। একটা সময় সেও ঘুমিয়ে পড়ে, কিন্তু এত দৌড়ঝাঁপের পর শরীরটা ক্লান্ত থাকলেও আমার কেন যেন ঘুম আসছিল না। তাই আমি ফেসবুকিং করতে থাকি। আগেই বলেছি, দাদির রুম আর আমার রুমটা পাশাপাশি অ্যাটাচড বাথরুম থাকার কারণে বিছানায় বসেই স্পষ্টভাবে বাথরুমের দরজা দেখা যায়। রাত তখন 12টা 27 মিনিট। হঠাৎই বাথরুমের লাইটটা জ্বলে উঠলো। স্বাভাবিকভাবে আমি তাকালাম, কিন্তু কেউই বাথরুমে প্রবেশ করলো না, আবার বেরিয়েও এলো না। অনেকক্ষণ যাবৎ কারো কোনো সারা শব্দ না পেয়ে আমি বিছানা থেকে উঠে গিয়ে এদিক ওদিক তাকিয়ে লাইট বন্ধ করে দিলাম। ভাবলাম ফিউজে সমস্যা হয়েছে, তাই এমনি লাইটটি জ্বলে উঠেছে। আমার বন্ধু বলছিল দাদির রুমে দাদি আর মিলি ঘুমোয়, কিন্তু অতিরিক্ত অন্ধকার থাকার কারণে লাইট বন্ধ করতে গিয়েও কাউকে দেখতে পাইনি। আমি আবার বিছানাতে বসে ফেসবুকিং করতে থাকি। রাত 12টা 47 মিনিট। অদ্ভুতভাবে আবারও বাথরুমের লাইট জ্বলে ওঠে। বাতাসের কারণে দরজাটা হয়তো একটু আগেই খুলে গিয়েছিল, তাই ভেতরের একাংশ দেখা যাচ্ছিল। কিন্তু এবার অবাক করা বিষয় হলো, কেউ ভিতরে প্রবেশ করছে না। তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর বিছানা থেকে নেমে যেই না বাথরুমের কাছে যাব, তখনই দেখতে পেলাম দাদি বাথরুমের বাইরে একটি টুলের ওপর বসে আছেন, আর তিনি আমার দিকেই তাকিয়ে আছেন, আর তার চোখ মুখ কেমন মলিন হয়ে রয়েছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদি আপনি কি ভেতরে যাবেন? আমি সাহায্য করব? তিনি আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে বিছানার দিকে চলে গেলেন। আমিও সাত পাতে না ভেবে বাথরুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দরজায় কড়া নাড়া আর মিলির ডাকাডাকির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কিন্তু আমাদের রুমে তো কোনো দরজা নেই। দরজা তো দাদির রুমের সাথে। এত রাতে মিলি বাইরে কি করছে? আর ও তো দাদির রুমেই ঘুমোয়। বিছানা ছেড়ে উঠে বসতে বসতেই কথাগুলো ভাবতে থাকি। দেখলাম আমার বন্ধু ততক্ষণে পাশের রুমে গিয়ে দরজা খুলে দিয়েছে। মিলিকে এত রাতে ঘরে আসার কারণ জিজ্ঞেস করতে সে বলে, দাদি আমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, মনের ভুলে ইনহেলারটা আমি এই ঘরেই রেখে গেছি, তাড়াতাড়ি ইনহেলারটা দেন ভাইয়া। পাশের রুমে বিছানায় বসে আমি স্পষ্টভাবে মিলির এই কথাগুলো শুনছিলাম, কিন্তু সব কথাগুলো কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছিল। দাদি ওষুধ নিতে এসেছে মানে? দাদি তো পাশের রুমে আছে, বরং মিলি এতক্ষণ বাইরে কি করছে? ও তো দাদির ঘরেই থাকার কথা। এগুলো ভাবতে ভাবতে আমার বন্ধু রুমে ফিরে আসে। আমি ওকে ব্যাপারটা জিজ্ঞেস করতেই বলে, দাদি কয়েকদিন যাবত একটু অসুস্থ, তাই বাবা মা তাকে পাশের ঘরে নিয়ে গেছে। মিলি এসেছিল ওষুধগুলো নিতে। দাদির নাকি হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওর কথা শুনে আমি হতভম্বের মতো জিজ্ঞেস করলাম, কি বলছিস এসব? দাদির ওষুধ নিতে এসেছে মানে? দাদি তো পাশের ঘরেই আছে। আমি একটু আগে দেখলাম, একটু আগে দেখা হলো আমার সাথে। এবার আমার কথা শুনে আমার বন্ধু হক চকিয়ে গেল এবং বলল, আরে ব্যাপারটা ঠিক ওরকম নয়। ঘুমের ঘরে কি বলতে কি বলেছি? আসলে দাদি অসুস্থ হবার কারণে বাবা মা মিলিকে পাঠিয়েছিল ওষুধ সহ দাদিকে পাশের রুমে নিয়ে যাবার জন্য। তুই এখন এগুলো নিয়ে ভাবিস না তো, ঘুমিয়ে পড়। কাল সকালেও অনেক কাজ আছে, আর মাঠে তো যেতে হবে নাকি? চল 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 চল, তাড়াতাড়ি শুয়ে পড়। এইভাবে আরো কয়েকটা কথা বলে আমাকে একরকম বুঝ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমি ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও একটা সময় ঘুমিয়ে পড়ি। পরের দিনটা বেশ ভালোভাবেই কেটে যায়। সেদিন খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তার পরের দিন রাতে আমি আমার জীবনে প্রথমবারের মতো নিজের চোখের সামনে অদ্ভুত কিছু লক্ষ্য করেছি। ঠিক প্রথম দিনের মতোই রাতে বিছানায় বসে ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে বাথরুমের লাইটটা জ্বলে উঠলো, কিন্তু পাশের রুমে তো কেউ নেই। বরাবরের মতো ফিউজে প্রবলেম ভেবে আমি লাইট বন্ধ করতে যাওয়ার সময় রুমে থাকা ঘড়ির দিকে চোখ পড়তে দেখতে পেলাম আবারও সময়টা ঠিক 12টা 27 মিনিট। কিন্তু আগের দিনের রাতের কথাটা তখন আমার মাথায় ছিল না, তাই স্বাভাবিকভাবে লাইটটা বন্ধ করে আবারও বিছানায় চলে আসি। কিছুক্ষণ পর আবারও লাইটটা জ্বলে ওঠে। এবার আমি সরাসরি ফোনের দিকে তাকিয়ে দেখি সময়টা ঠিক 12টা 47 মিনিট। এবার আমি সত্যি ভয় পেয়ে যাই। আগের দিনের কথাটাও মনে পড়ে যায়। আমার সাহস হচ্ছিল না আবার গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে আসার। আমি আমার বন্ধুকে ডাকতে যাব, ঠিক এমন সময় হঠাৎ আস্তে আস্তে বাথরুমের দরজাটা খুলে যায়। আমি বিছানায় বসে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বাথরুমের ভেতরে থাকা তাকের ওপর থেকে আস্তে আস্তে করে শ্যাম্পুর বোতলটা সামনের দিকে এগিয়ে এসে নিচে পড়ে গেল। দেখে মনে হলো কেউ আলতোভাবে বোতলটা টানতে টানতে ফেলে দিল। এবার আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার পাশে শুয়ে থাকা বন্ধুকে ডাকার মতো শক্তিও তখন যেন আমার মধ্যে ছিল না। অনেক কষ্টে বন্ধুকে ডেকে ঘুম থেকে উঠিয়ে বিষয়টা খুলে বলার চেষ্টা করলাম, কিন্তু বারবার আমার কথা আটকে যাচ্ছিল। সত্যি বলতে প্রথমবার এতটা ভয় পেয়েছি। যা হোক,
কোনোভাবে তাকে বিষয়টা জানানোর পর সে এক প্রকার হেসে ব্যাপারটা উড়িয়ে দিল, বলল, এত রাত অবধি জেগে আছিস, তুই সব ভুলভাল দেখছিস, শুয়ে পড়। এটা শুনে আমি সজোরে ওর হাতে একটা আঘাত করে বললাম, একজন মানুষ প্রতিদিন ভুল কিছু দেখতে পারে না, আর তুইও আজকে আমাকে ভুল ভাল বোঝাতে আসিস না। আমার কাছে প্রমাণ আছে, এই দেখ, লাইটটা এখনো জ্বালানো আর শ্যাম্পুর বোতলটা এখনো নিচে পড়ে আছে। আমার কথা শুনে ও আমার ভয় কাটানোর জন্য আমাকে এক প্রকার জোর করে বাথরুমের কাছে নিয়ে গেল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, শ্যাম্পুর বোতলটা নিচে পড়ে ছিল না, ওটা ঠিক আগের জায়গাতেই সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখে সবটা দেখেছি, এতটা ভুল হতে পারে আমার চোখে দেখা? সবকিছু ঠিকঠাক আছে দেখে একরকম হাসতে হাসতে ও আমাকে অভয় দিতে থাকে। কিন্তু এরপর যা ঘটলো তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দাদির রুমের দরজার পাশে একটা ফ্রিজ রাখা ছিল, সেই ফ্রিজের উপরে একটা মাটির হাঁড়ি। আমার বন্ধু ঠিক ফ্রিজের সামনেই দাঁড়িয়ে ছিল এবং কিছুটা অন্ধকার থাকার কারণে আমি ব্যাপারটা খেয়াল করিনি। দুজন সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে বলতে আমি দেখতে পেলাম ওর পেছন থেকে একটা কালো পর্দা যেন সরে গেল আর ফ্রিজটা দৃশ্যমান হয়ে গেল। ব্যাপারটা ছিল অনেকটা অন্ধকারের ভেতর আরো গাঢ় অন্ধকার কিছু একটা। কালো পর্দার মতো জিনিসটা সরে যাওয়ার পর আমি স্পষ্ট দেখতে পেলাম ওই মাটির হাঁড়িটা কেউ যেন ইচ্ছে করে নিচে ফেলে দিল। এরপর সত্যি আর কিছু বলার ছিল না। আমরা দুজনই প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম আর দরজা খুলে বাইরের উঠোনে বেরিয়ে এসেছিলাম। আমি অনেকটা উত্তেজিত হয়ে চেঁচামেচি শুরু করে দিলেও আমার বন্ধুকে দেখলাম সে স্বাভাবিকভাবেই কথা বলে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। এদিকে আমার চিল্লাচিল্লি শুনে পাশের ঘর থেকে সবাই উঠে এসেছেন। এরপর সবটা তাদের খুলে বলি এবং ওনারা সবটা শুনে আমাকে সান্ত্বনা দিতে থাকেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর আমি তাদেরকে এরকমটা হবার কারণ জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো উত্তর দেননি। তাই মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই বাড়িতে আমি আর থাকতে চাই না, সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু দাদি আমাকে যেতে দিতে নারাজ। তিনি বললেন, আজ যা যা হয়েছে সেগুলো ভুলে যাও, এরকমটা আর হবে না দাদু ভাই। অনেক বছর যাবৎ আমাদের বাড়িতে কেউ অতিথি হয়ে আসে না, কিন্তু তুমি এসেছো দাদু ভাই, আর কটা দিন এখানে থেকে যাও, অন্তত এই বুড়ি মানুষটার কথা রাখো। এটা শুনে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। বারবার ভাবছিলাম, এটা কি হলো? আমি কি কোনো ট্র্যাপে পড়ে গেলাম? ওনারা কেন আমাকে কোনো কিছু পরিষ্কারভাবে বলছেন না, আর এখন আবার আমাকে যেতেও দিতে চাইছেন না? আমি অনেকটা ভয়ের ভেতর ছিলাম সেই মুহূর্তে। মনে মনে ভাবছিলাম সকাল হলে কোনোভাবে এখান থেকে পালিয়ে যাব। যা হোক, কোনোভাবে রাতটা কাটিয়ে ফজরের আজানের সময় আমি ব্যাগপত্র গুছিয়ে নিই পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু আঙ্কেলের কাছে ধরা পড়ে যাই। উনি কিছু না বলে আমার হাতটা ধরে ওনার ঘরে নিয়ে যান আর দাদিকে সবটা জানান। দাদি আমাকে বারবার অভয় দিতে থাকলেও আমার মন কোনোভাবেই সেখানে থাকতে চাচ্ছিল না। শেষমেশ আমি তাদেরকে একটা শর্ত দিই, তারা যদি আমাকে এই বাড়ির পুরো ঘটনাটা পরিষ্কারভাবে বলেন এবং গতকাল রাতে কেন এমনটা হলো সেটা খুলে বলেন, তাহলেই আমি থেকে যাব। এই শর্ত শুনে আঙ্কেল আর দাদি কিছুক্ষণ চুপ করেছিলেন আর দুজন দুজনের দিকে তাকিয়েছিলেন। একটা সময় দাদি আমার শর্তে রাজি হয়ে গেলেন এবং বলেন, আজ মাগরিবের পর আমি তোমাকে সবটা বলবো, কিন্তু এখানেও একটা শর্ত আছে। মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত ঠিক যতটা সময় থাকবে সেই সময়ের মধ্যে ঘটনাটা শেষ করতে হবে। যদি কোনো কারণে আমি সেই সময়ের মধ্যে সম্পূর্ণ ঘটনা শেষ করতে না পারি, তাহলে তুমি আমাকে বা এই বাড়ির কাউকে আর কখনোই এই ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে না। মনের ভেতর ভয়ের সাথে সাথে ঘটনাটি শোনার তীব্র আগ্রহ থাকার কারণে আমি দাদির শর্তে রাজি হয়ে যাই। সেদিন মাগরিবের সময় আঙ্কেল আমাকে অজু করে নামাজে যাবার কথা বললেন এবং নামাজ শেষে সোজা বাড়িতে ফিরে আসতে বললেন। আমি ঠিক তার কথা মতোই কাজগুলো করলাম। বাড়িতে ফেরার পর দেখলাম দাদি এবং বাড়ির অন্যান্য সদস্যরা তার ঘরে বসেই আমার জন্য অপেক্ষা করছেন। আমি ভেতরে ঢুকতেই আঙ্কেল আমার মাথায় ফোঁ দিয়ে বিছানার উপর গিয়ে বসতে বললেন। এরপর দাদি একে একে ঘটনাগুলো বলতে শুরু করলেন। ঘটনাটি দাদি আমাকে যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। সময়টা 1969 সালের 3রা ফেব্রুয়ারি, আমার বিয়ের দিন। জন্মের সময় মা হারানো এক সন্তানের দায়িত্ব নিতেই বিয়েটা করেছিলাম। সেটা আর কেউ নয়, তোমার বন্ধুর বাবা। হ্যাঁ, সে আমার আপন বোনের ছেলে। কিন্তু তাকে জন্ম দিতে গিয়ে আমার বোন এই পৃথিবীকে বিদায় জানায়। মা হারা মাত্র কয়েকদিনের শিশুটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য এবং তার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেবার জন্য আমি বিয়েটা করেছিলাম। সত্যি বলতে আমি সেদিন সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। বিয়ের পর সবকিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু 2 বছর পর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে নির্মমভাবে বাঙালি হত্যা আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়। 71-এর যুদ্ধে আমি আমার বাবার বাড়ির সবাইকে হারিয়েছি, কিন্তু নিজের এবং 2 বছরের ছোট শিশুর জীবন রক্ষার্থে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের সাথে ভারতে পালিয়ে যাই। সেখানে কষ্টের দিনগুলোর কথা নাই বা বলি। যুদ্ধ শেষে 1972 সালে 2রা মার্চ আমার এই এলাকায় ফিরে আসা। কিন্তু তখন এই এলাকাটার আগের মতো ছিল না, সবকিছু যেন বদলে গিয়েছিল। চারিদিকে শুধুই ধ্বংসাবশেষ। বাড়ির কাছে পৌঁছে দেখি সম্পূর্ণ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর অর্ধেকের বেশি ভেঙে পড়েছে। যুদ্ধের আগে এই এলাকাতে মাত্র 3টি পাকা বাড়ি ছিল, তার মধ্যে আমাদের একটা। আমার শ্বশুর আব্বা নিজে বাড়িটি তৈরি করেছিলেন। এই মুহূর্তে একে তো অর্থের অভাব, অন্যদিকে মাথার উপরে ছাদটাও হারিয়ে গিয়েছে। তারপরও অনেক ধৈর্য ধরে এবং কষ্ট করে আমার শ্বশুর 3 দিনের মধ্যে এলাকার মানুষদের সাহায্যে একটি টিনের বাড়ি বানিয়ে আমাদের থাকার ব্যবস্থা করেন। এরপর আস্তে আস্তে আমরা নিজেদের পূর্বের অবস্থায় ফিরতে শুরু করি এবং থাকার জন্য আরও একটি টিনের ঘর বানিয়ে ফেলি।
দীর্ঘ 14 বছর পর অর্থাৎ 1986 সালের দিকে আমরা সম্পূর্ণরূপে আমাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হই। এই 14 বছরে পূর্বের পাকা বাড়ির কাছ থেকে গভীর রাতে অনেকেই কান্না এবং আর্তনাদের শব্দ শুনতে পেত, কিন্তু কখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি। সে সময় আমার শ্বশুর চেয়েছিলেন তার মৃত্যুর আগে একটি পাকা বাড়ি তৈরি করবেন। যে কথা সেই কাজ। তিনি লোক জোগাড় করে পূর্বের পাকা বাড়ির জায়গাতেই আবার নতুন করে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন। কাজ শুরুর পর কয়েকদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন সকালে উঠে দেখি আমাদের নতুন বাড়ির তৈরি জিনিসপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর গাঁথনিগুলো ভেঙে পড়ে আছে। তো কে করবে এরকম কাজ? এলাকায় আমাদের তো কোনো শত্রু নেই, বরং এলাকার সবাই যে যার মতো করে আমাদের সাহায্য করেছেন বাড়িটি বানানোর জন্য। যা হোক, অনেক আলাপ আলোচনা আর তদন্তের ভিত্তিতে কোনো অপরাধী না পাওয়ায় বাবা আবারও নতুন করে বাড়ির কাজ শুরু করলেন। এবারও ঠিক একই অবস্থা। কদিন খুব ভালোভাবেই কাজ চলছিল, কিন্তু হঠাৎই সব আগের মতো লণ্ডভণ্ড হয়ে গেল। এবার বাবার মনে কিছুটা সন্দেহ জাগলো। তিনি পাশের গ্রামের মসজিদ থেকে একজন ইমামকে নিয়ে এসে জায়গাটা দেখিয়ে পুরো ঘটনাটি বললেন। ইমাম সাহেব কিছুক্ষণ জায়গাটি ঘুরে দেখার পর বাবাকে বললেন, এখানে অদ্ভুত কিছু উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু আমার পক্ষে খুব একটা বেশি কিছু করা সম্ভব নয়। আপনি বড় কোনো হুজুরের শরণাপন্ন হন। এটা বলে তিনি চলে যান। আমার শ্বশুর অনেক ধৈর্যশীল এবং সাহসী ব্যক্তি হওয়ার কারণে কিছুদিন অপেক্ষা করার পর বড় আলেমের খোঁজ করতে থাকেন। একটা সময় তিনি সিলেটে মাজারে এক হুজুরের খোঁজ পান। তারপর তিনি নিজেই সেখানে গিয়ে হুজুরের সাথে কথা বলে বাড়িতে আসতে রাজি করান। হুজুর বাড়িতে এসে টিনের ঘরে পা রাখতেই বলেন, নতুন বাড়ির জায়গাটায় ওই রমণীরা কারা? কি করছো তোমরা ওখানে? হুজুরের কথা যেন আমাদের মাথার উপর দিয়ে গেল। কোথায় রমণী? ওই জায়গায় তো কাউকেই দেখতে পাচ্ছি না। উনি কাদের সাথে কথা বলার চেষ্টা করছেন? প্রথমে ওনাকে পাগল ভেবেছিলাম, কিন্তু ওই দিন রাতে নতুন করে বাড়ির জায়গাটায় চক্কর কাটতে গিয়ে তিনি কাদের সাথে যেন বিড়বিড় করে কথা বলছিলেন। একটু পর ফিরে এসে তিনি যা বললেন সেটা একদম অবিশ্বাস্য। আমরা সবাই তার কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বললেন, যুদ্ধের সময় তোমরা চলে যাওয়ার পর সেপ্টেম্বরের দিকে এই এলাকায় পশ্চিম পাকিস্তানের বাহিনীরা এসেছিল। সে সময় এই এলাকা সবচেয়ে সুরক্ষিত ছিল বিধায় তারা এখানে ক্যাম্প করেছিল, আর তাদের ক্যাম্পটি ছিল তোমাদের সেই পাকা বাড়ি। 23 দিনের অবস্থানে অনেকেই তারা হত্যা করেছে, আর প্রায় 8 জন নারীকে তোমাদের এই পাকা বাড়িতেই পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, এবং একটা সময় সকলকে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে ঝুলিয়েও রাখা হয়েছিল। ঠিক 23তম দিনের রাতেই মুক্তিবাহিনীর লোকেরা ক্যাম্পে আক্রমণ করে এলাকা দখল করতে সক্ষম হয়। গুলিবিদ্ধ নিহত মিলিটারিদের ওই বাড়িতে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে দেয় মুক্তিবাহিনী, এবং সেখানে সেই জায়গাটাতে যে সমস্ত নারীদের তারা নির্যাতন করে হত্যা করার জন্য রেখেছিল সেই সমস্ত নারী এবং সবাই মিলে সেখানে তারা মৃত্যুবরণ করে, এবং এই জায়গাটায় 8 জন জিন আটকা পড়ে। যেখানে তারা নারীদের যে নির্যাতন করেছিল সেই 8 জন নারী জিন সেখানে আটকা পড়ে, এবং তারা এখানে কোনো পাকা বাড়ি ওঠাতে দেবে না, এটা বলে। হুজুরের এই কথা শোনার পর আমাদের সবার মাথায় যেন বাজ পড়লো। সবাই প্রায় চুপ করে গিয়েছিলাম, কিন্তু আমার শ্বশুরের শেষ ইচ্ছা ছিল একটি পাকা বাড়ি বানানো। তিনি হুজুরকে অনেক অনুরোধ করেন কোনো একটা ব্যবস্থা করে দিতে। বাবার অনেক জোরাজুরি করার কারণে হুজুর একটা সময় আমাদের সাহায্য করতে রাজি হন। পরের দিন সকালে তিনি নতুন বাড়ির জায়গাটা বন্ধ করবেন বলে আমাদের কিছু সামগ্রী জোগাড় করতে বললেন। আমরা তার কথা মতো প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে সক্ষম হই, এবং পরের দিন ঠিক ফজরের নামাজের সময় তিনি একটি কাগজে কিছু একটা লিখে তাতে কিছু শুকনো ফুলের পাপড়ি মুড়ে একটা কাচের বোতলে রাখলেন। পরবর্তী সেই কাচের বোতলের মুখ একটি সাদা কাপড় দিয়ে বেঁধে নতুন বাড়ির জায়গায় একদম মাঝ বরাবর পুঁতে দিলেন। এরপর তিনি বললেন, জায়গাটি এই মুহূর্তে বন্ধ করে দিয়েছি, তাই আপাতত নতুন বাড়ি ওঠাতে কোনো সমস্যা দেখা দেবে না, কিন্তু নতুন বাড়ি তৈরি হওয়ার পর যেদিন থেকে আপনারা বাড়িতে বসবাস শুরু করবেন সেই দিন থেকে 71 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত বাড়িতে কোনো প্রকার মাছ রান্না করা যাবে না, মাংস রান্না করা যাবে না, এবং এই নিয়ম মেনে চললে 8 জন জিন এই জায়গাটি ছেড়ে চলে যাবে। এই 71 দিন মাছ এবং মাংস ছাড়া আপনারা অন্য সব ধরনের খাবার গ্রহণ করতে পারবেন। তবে হ্যাঁ, যদি 71 দিন সম্পূর্ণ হওয়ার পূর্বে বাড়িতে মাছ মাংস আনা হয় বা রান্না করা হয়, তাহলে বাড়ির কোনো সদস্য বড় ক্ষতি হবে, এবং এই পাকা বাড়িও আর বাসযোগ্য থাকবে না। এরকমটা হলে পরবর্তীতে আমার পক্ষেও বিশেষ কিছু করা সম্ভব হবে না। যা হোক, হুজুর তার হাদিয়া নিয়ে আমাদের বাড়ি থেকে বিদায় নেন, এবং আমরাও নতুন বাড়ি কাজ শুরু করে দিই। আল্লাহর অশেষ রহমতে আমরা 2 মাসের মাথায় কাজ সম্পন্ন করি এবং 6 জন সদস্য নিয়ে সেখানে বসবাস করতে শুরু করি। হুজুরের কথা মতো নতুন বাড়িতে ওঠার পর আমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দিই। এইভাবেই আমাদের দিনকাল ভালোই চলছিল, কিন্তু সবকিছু ভালো চলতে থাকার মধ্যে মূল ব্যাগরাটা ঘটিয়ে বসি আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম একদম 72তম দিনে সবাইকে মাছ মাংস রান্না করে খাওয়াবো। তাই আমার স্বামী অর্থাৎ তোমার বন্ধুর দাদুকে বলি বাজার থেকে মাছ মাংস নিয়ে আসার জন্য, কিন্তু দিন গণনার হিসাব নিয়ে তার মনে একটু সন্দেহ থাকলেও আমার জোরাজুরির কারণে সে বাজারে গিয়ে মাছ মাংস আনতে এক প্রকার বাধ্য হয়। প্রায় 2.5 মাস পর সেদিন বাড়িতে মাছ মাংস রান্না হয়। বাড়ির সবাই যেন খুব খুশি হয়ে যায়। দিনটা বেশ ভালোই কেটেছিল, বলতে গেলে অন্যান্য দিনের তুলনায় অনেকটা ভালো। ও হ্যাঁ, একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সে সময় আমার একটি 9 বছর বয়সী মেয়েও ছিল। সে তার দাদুর খুব ভক্ত ছিল, বলতে গেলে প্রতি রাতে দাদুর কাছেই ঘুমাতো। সেবার আমাদের জমিতে বেশ ভালো ধান হবার কারণে আমি, আমার স্বামী এবং ছেলে ধানের কাছেই ব্যস্ত ছিলাম। সেদিন রাতের বেলা পুরনো বাড়িতে গোলায় ধান তুলছিলাম আমরা 3 জন। অন্যদিকে আমার শ্বশুর, ননদ এবং আমার মেয়ে নতুন বাড়িতে ছিল। রাত গভীর হবার কারণে এবং কাজ শেষ না হবার কারণে আমরা সে রাতে পুরনো বাড়িতেই থেকে যাই। এরপর হয়তো আনুমানিক রাত 3টা আমি, আমার স্বামী ও আমার ছেলে পুরনো বাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎই এক বিকট আওয়াজে আমাদের 3 জনেরই ঘুমটা ভেঙে যায়। আওয়াজটা কেমন ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
আমরা তিনজনই চমকে গিয়ে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে আসি। এরপর যা দেখলাম তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এই বলে দাদি অঝরে কাঁদতে শুরু করলেন, এমনকি আঙ্কেলের চোখেও পানি চলে এসেছিল। এক পর্যায়ে তিনি নিজেকে সামলে দাদিকে সান্ত্বনা দিতে শুরু করেন। প্রায় 8-10 মিনিট পর দাদি নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে আবার ঘটনা বলতে শুরু করেন। আমাদের নতুন বাড়ি ও পুরনো বাড়ির পাশাপাশি হবার কারণে আওয়াজটা খুব স্পষ্ট ছিল। আমরা তিনজন ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম আমাদের নতুন বাড়িতে একদম মাটিতে মিশে গিয়েছে। সেখানে মনে হচ্ছিল ওপর থেকে কেউ পাড়া দিয়ে বাড়িটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা দেখার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার ছেলেটাও কয়েকদিন অসুস্থ ছিল, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। বাড়ির ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা কেমন ছিল সেটা আমার স্বামী এবং এলাকার মানুষরা দেখেছেন। সেই দুর্ঘটনায় আমি আমার শ্বশুর, ননদ এবং 9 বছর বয়সী মেয়েকে হারাই। মূলত তাদের দাফন কার্য সম্পন্ন হবার পর আমার জ্ঞান ফেরে। সত্যি বলতে যুদ্ধের সময় পুরো পরিবারকে হারিয়েছি আমি, তাই প্রথম দিন ছাড়া এই কষ্টটা হয়তো খুব একটা প্রভাব ফেলতে পারেনি আমার ওপর। কিন্তু আজ সেই কষ্টটা আমি সম্পূর্ণরূপে অনুভব করতে পারি। কেন? তার উত্তরটা একটু পরে দিচ্ছি। এরপর আমার স্বামী সেই হুজুরের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার খোঁজ করতে সিলেটে চলে যান। তাকে পেয়ে অনেক গালমন্দ করলেও হুজুর তাকে কোনোভাবে শান্ত করে দেন। তিনি আবারও আমার স্বামীর সাথে আমাদের বাড়িতে আসেন, এসে সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখেন এবং লক্ষ্য করেন আমাদের নতুন বাড়ির পাশের পুকুরে তার সেই দোয়া পড়া কাচের বোতলটি ভেঙে পড়ে আছে। তিনি আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, 71 দিন সম্পূর্ণ হবার পূর্বেই কি এ বাড়িতে মাছ মাংস রান্না হয়েছিল? আমি তো বলেছিলাম যেদিন থেকে আপনারা এই বাড়িতে বসবাস শুরু করবেন সেদিন থেকে গুনতে। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে আপনাদের দ্বারা। এরপর সম্পূর্ণ ব্যাপারটা আমাদের মাথায় চলে আসে, ভুলটা আমারই। নতুন বাড়িতে যেদিন আমরা আমাদের আসবাবপত্রগুলো পারাপার করছিলাম সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর আসবাবপত্রগুলো অগোছালো অবস্থায় পড়ে থাকার কারণে সেই রাতটা আমাদের পুরনো বাড়িতেই কাটাতে হয়েছিল। তাই পরদিন সকালে আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে একেবারে নতুন বাড়িতে থাকার জন্য চলে যাই। কিন্তু গণনার হিসাবে আমি একটি ভুল করে বসি। হুজুর বলেছিলেন যেদিন থেকে আমার বসবাস শুরু করব সেদিন থেকে দিন গণনা করতে, কিন্তু যেদিন আসবাবপত্রগুলো পারাপার করা হয়েছে সেদিন থেকে আমি দিন গণনা শুরু করে দেই। তাই আমার হিসাব অনুযায়ী 71তম দিনটিকে আমি 72তম দিন ভেবে বসি। আমি যদি সেদিন আমার স্বামীর কথা মেনে নিয়ে আর একটা দিন অপেক্ষা করতাম তাহলে হয়তো জীবনে এই চরম দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না। সেদিন আবারও হুজুরের কাছে সাহায্য চাইলে তিনি বলেন, আমি এর আগেই বলেছি একবার ভুল হলে এর সমাধান করা সম্ভব নয়। আমি ওই 8 জন জিনকে বন্দী করে রেখেছিলাম। 71 দিন আপনারা সঠিক নিয়ম মেনে চললে বা চলতে পারলে তাদের ক্ষমতা লোপ পেত এবং তারা জায়গাটি ছেড়ে চলে যেত, কিন্তু এটা হয়নি। তাদেরকে আটকে রাখার কারণে এমনিতেই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আর 71 দিন পর নিয়ম ভঙ্গ করার কারণে আমার জাদুর প্রভাব কেটে গিয়েছে এবং তারা মুক্ত হয়ে গিয়েছে। আর আপনাদের ওপর এবং আপনাদের বাড়ির ওপর আগে থেকে তাদের একটা ক্ষোভ থাকার কারণে এটাকে ধ্বংস করে দিয়েছে। তাই এক্ষেত্রে তাদের বিরত করতে আর কোনো কৌশল আমার জানা নেই। তবে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, এই বাড়িটি বন্ধ করে দিয়ে যাবো, এতে করে তারা কখনো আপনাদের ক্ষতি করতে পারবে না, কিন্তু তারা এই জায়গাতেই থাকবে। আর হ্যাঁ, এখানে আর কখনোই পাকা বাড়ি ওঠানো সম্ভব হবে না। চাইলে টিনের বাড়ি তৈরি করে আপনারা বসবাস করতে পারেন, মাঝে মাঝে আপনারা তাদের উপস্থিতি টের পাবেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে রাখবে আপনাদের বিভ্রান্ত করবার জন্য, কিন্তু কখনোই তারা আপনাদের ছুঁতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। এরপর আমরা হুজুরের কথায় রাজি হয়ে যাই এবং তিনি তার মতো করে সবকিছু ব্যবস্থা করে দেন। 1997 সালের দিকে আমরা এই জায়গাতে একটি টিনের বাড়ি তৈরি করি, অর্থাৎ তুমি এই মুহূর্তে যেখানে বসে আমার কাছে ঘটনা শুনছো সেই জায়গা। সেখানে 8 জন নারী পুড়ে মারা গিয়েছিল এবং আমার শ্বশুর, ননদ এবং মেয়ে দেয়াল চাপা পড়েছিল। প্রায় প্রতি রাতেই এই ঘরে নানান রকমের অদ্ভুত ঘটনা ঘটে, তবে আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি। তোমার বন্ধু ছোটকাল থেকে বিষয়গুলো লক্ষ্য করে আসছে বিধায় সে এই ব্যাপারগুলো স্বাভাবিকভাবে নিতে শিখে গেছে। আর তোমাকে বা পাড়া প্রতিবেশীকে না জানানোর কারণ হলো এটা জানতে পারলে হয়তো আবারও আমাদের পরিবারকে কেউ ক্ষতি করবে। হুজুর বলেছিলেন ব্যাপারটা, তাই 1986 সালের ওই ঘটনার কারণে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে জানে না, এমনকি আমাদের কোনো আত্মীয় স্বজনও নয়। তারা জানেন যে বাড়িটা সঠিকভাবে বানানো হয়নি, যার জন্য ভেঙে পড়েছিল। আর অপঘাতে 3 জন মানুষের মৃত্যুর কারণে মাঝে মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করা যায়। সেই ভয়ে তারা আমাদের বাড়িতে থাকতে ভয় পায়। কেউ কেউ বেড়াতে এলেও সকালে এসে বিকেলে চলে যায়। বাড়িতে নতুন মানুষ এলে তাদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়, তবে 2-3 দিন থাকলে সবটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ভয় বস্তুটা এমন একটা জিনিস যা পৃথিবীর সবাইকে কাবু করে ফেলতে পারে। দাদি হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কথা বলতেই ঈশার আজান পড়ে যায়। আমি দাদির বলা প্রতিটি কথায় খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তার ঘটনায় ভয়ের থেকে কষ্টটাই যেন আমাকে বেশি আঘাত করেছে। ওই দিনের পর আরো একটা দিন সেই বাড়িতে আমি থেকেছি, কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যার সম্মুখীন হইনি। অনেকগুলো অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর এই বিষয়গুলো অনেক দিন আমার রাতের ঘুমকে কেড়ে নিয়েছিল। কদিন পর আমার এক ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বিধায় বিয়ের আনন্দে সবকিছু ভুলে যেতে থাকি আর একটা সময় স্বাভাবিক জীবনে ফিরে যাই। কিন্তু বন্ধুর গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার ঠিক 11 দিনের মাথায় ঘটে যাওয়া এক ঘটনা আজও আমাকে অনুশোচনায় ভোগায়। সময়টা সন্ধ্যা 7:31। গল্পের বই পড়ছিলাম, হঠাৎই একটা আননোন নাম্বার থেকে আমার ফোন আসে এবং কল আমি রিসিভ করতেই শুনতে পেলাম ফোনের ওপার থেকে আমার সেই বন্ধু কথা বলছে। সে খুব উত্তেজিত এবং একরকম ভাঙা ভাঙা কথায় কথা বলছে। আমি তার উত্তেজনার কারণ জিজ্ঞেস করতেই সে বলে ওঠে, আজ বিকেলে আমাদের বাড়ির পাশের পুকুরে ডুবে মিলি মারা গিয়েছে।
এই একটা লাইন আজ পর্যন্ত আমাকে অনুশোচনায় ভুগিয়ে চলেছে। আজও মনে হয় হয়তো আমার কারণেই মিলি আজ আমাদের মাঝে নেই। সেদিন যদি ঘটনাটা শোনার জন্য বাড়ির সবাইকে চোরাজুরি না করতাম, হয়তো মিলি আজ বেঁচে থাকতো। সেদিন থেকে আমি প্রতিনিয়ত মিলির জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। দয়া করে আপনারাও মিলির জন্য দোয়া করবেন। মূলত এই ছিল আমার জীবনের অদ্ভুত ঘটনা এবং বিস্ময়কর অভিজ্ঞতা এবং একটি বাড়িকে ঘিরে একটি পরিবারের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স। রাসেল ভাই সবসময় ভালোর দলে, তাই উইশ করলাম না, কিন্তু লিসেনারদের জন্য রইল শুভকামনা। প্রথমে বলি, রাসেল ভাই, আমার ঘটনাটা ভৌতিক নাকি অন্য কিছু আমি নিজেও জানি না, তবে হ্যাঁ, এটা একদম সত্য ঘটনা অবলম্বনে লিখলাম। আর আমি আমার নাম ও একদম সঠিক ঠিকানা লিখছি না, কারণ এটা সুন্দরবনের মধ্যকার ঘটনা এবং এখনও সেখানে প্রচুর মানুষ যায় এবং জীবিকা অন্বেষণ করে। আমার একটা ভুলে তাদের সারা জীবনে একটা ছমছমে অবস্থার সৃষ্টি হোক, আমি সেটা চাই না। আমার গল্প পড়ছেন মানে আমার গল্পটা আপনার ভালো লেগেছে। যাই হোক, লিসেনারদেরও হয়তো ভালো লাগবে আশা করি। ঘটনাটা আমার বাবার মুখে শোনা। আমার বাবার মুখে কয়েকবার শুনেছি, তাই উনি যেভাবে বলছেন আমি সেইভাবে বর্ণনা করছি। ভাবতে পারেন আমার বাবাই লিখছেন, যদিও উনি এখন আর এপারের বাসিন্দা নন। ঘটনা সালটা ঠিক মনে নেই, তবে আমার বয়স তখন 17 বছরের মতো। সংসারের অভাব অনটনের জন্য লেখাপড়ার পাঠ আগেই চুকিয়ে সুন্দরবনে মাছ ধরতাম। সেখান থেকে একটা মাছের ডিপোতে মোহরির চাকরি পেলাম। মাছের ডিপো বলতে সুন্দরবনের জেলেরা যেখানে মাছ বিক্রি করে। তো আমার একটু টাকার প্রয়োজন বেশি ছিল, তাই নিজেই কর্মচারী, আবার নিজেই মোহরি। একজন আলাদা লোক না রেখে মালিকের কাছে একটু বেশি টাকা চেয়ে নিতাম। পাশেই অন্য মালিকের ডিপোতে দুজন হিন্দু লোক থাকতো। তাদের বয়স 22-23 হবে। তাদের একজন মোহরি আর একজন কর্মচারী। তো মোহরির কাজ হলো মাছের ও টাকার হিসেব রাখা, আর কর্মচারীর কাজ মাছ তোলা এবং ডিপো ধোয়া মোছা। তবে দুইজন মিলে একটা কাজ করতে হয়, সেটা হলো গণমুখে জোয়ারের সময় নৌকা নিয়ে গভীর জঙ্গলে গিয়ে জেলেদের থেকে মাছ মেপে নিয়ে আসা। না হলে তারা আসতে যেতে 2.5 থেকে 3 ঘন্টা নষ্ট হয়। সেটুকু সময় মাছ ধরলে জেলে মহাজন সবার লাভ। তো আমার ওই হিন্দু দুজনের সাথে ও মালিকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওদের সাথে একসাথে আমি জঙ্গলে যেতাম, তবে আমার ও তাদের নৌকা আলাদা। তো ঘটনার দিন আমি কিছুটা অসুস্থ ছিলাম, মানে জ্বর ছিল। হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে। জোয়ার শুরু রাত আনুমানিক 2:30টার দিকে। তো আমি সন্ধ্যায় ওদের বললাম যে বৃষ্টি হচ্ছে, আবার একটু আমি অসুস্থ, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে ডাক দিস যাওয়ার আগে। ওরা সম্মতি দিল। রাতে ওরা কি যেন ভেবে মত পরিবর্তন করলো। ওরা চিন্তা করলো যে আমি অসুস্থ, আমাকে না ডেকে ওরা চলে যাবে এবং আমাদের জেলেদের মাছও ওরা নিয়ে যাবে। রাত আনুমানিক 3টা, ডিপোতেই শুয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম, মনে হলো সুকুমারের গলা। আমি ডাকের উত্তর দিলাম, তোরা নৌকা খুলতে থাক, আমি আসছি। আমি জেলেদের জন্য পান সুপারি, বিড়ি, ম্যাচ আর দাড়িপাল্লা ও ঝুড়ি নিয়ে নৌকায় আসলাম। ডিপোগুলো নদীর পাড়ে হয় আর ডিপোর খুঁড়িতে নৌকা বাঁধা থাকে, কিন্তু ওখানে সুকুমারদের নৌকা দেখতে পেলাম না। আমি কিছুটা অবাক হলাম, মাত্রই তো আমাকে ডাকলো। যাই হোক, ভাবলাম আমার দেরি হয়েছে, তাই মনে হয় আগে আগে যাচ্ছে। যদিও আমি মোটেই দেরি করিনি। বিসমিল্লাহ বলে নৌকা ছাড়লাম। ওরা দুইজন নৌকা বাইছে আর আমি একা। স্বভাবতই আমার পেছনে থাকার কথা, আমি সেটা মনে করে নৌকা বাইছি। বড় নদী রেখে একটা ছোট খালে এসে পড়লাম। এই খালটা বেশ দূরের এবং আঁকাবাঁকা, কয়েকটা ছোট শাখাও আছে। নিয়মিত যাতায়াত না করলে যে কেউ পথ ভুল করে। হালকা বৃষ্টি হচ্ছে। খালের এপারে গাছের ডালপালা ও ওপারের গাছপালা সাথে মিশে আছে। ঘুটঘুটে অন্ধকার। তবে আমার নৌকার ছুঁয়ের মধ্যে একটা বড় ল্যাম্প আছে, যেটা টিনের কৌটায় সলতে দিয়ে বানানো এবং কেরোসিনের দ্বারা চলে। আমি যেহেতু সুন্দরবনে আগে মাছ ধরতাম, তাই অতটা ভয় নেই। স্বভাবতই আমি সাহসী, কিন্তু আজকে খালের ভেতর ঢোকার সাথে সাথেই যেন আমার হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা। এমনিতে আমি অসুস্থ, তারপর বৃষ্টি, আর এই ভয়ঙ্কর জঙ্গলের পথে আমি একা। আমি ভাবছি ওরা আমার থেকে খুব দূরে না, কারণ খালে অল্প দূরত্বে নৌকা চালিয়ে গেলে পানিতে এক ধরনের সাদা দাগ পড়ে, যা অন্ধকারে বোঝা যায়। তো আমি সেই সাহসে নৌকা বাইছি। এবার আমার যেন ভয় করছে খুব। মনে হলো আমার আশেপাশে কেউ আছে, যে আমার সাথে ওপর দিয়ে গাছ দিয়ে চলছে এবং মাঝে মাঝে তার গরম নিঃশ্বাস আমার ওপর পড়ছে। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছে। আমি তো মাত্রই খালের ভেতর ঢুকলাম, এখনো অনেক পথ, কিন্তু মনটাকে আজ আর ভয় মুক্ত করতে পারছি না। একবার মনে হলো আমি সুকুমারের নাম ধরে রাখি, কিন্তু আবার নিজেকে প্রবোধ দিলাম যে ওরা আমার সামনে এই বিশ্বাস নিয়ে আজকে যেতে হবে। যদি ডাকের উত্তর না আসে তাহলে? এই যখন ভাবছি, ঠিক তখনই আমার পেছনে একটা গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়ল। আমি আর আমার মধ্যে নেই। পেছনে তাকাইনি, আমি শুধু দোয়া পড়ছি আর নৌকা বাইছি সকল শক্তি দিয়ে। কতদূর আসলাম, কতদূর বাকি ছিল কিছুই জানি না। এমনিতেই আমার জানটা আমার মধ্যে নেই। এর ভেতরে হঠাৎ হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কেন যেন বাচ্চা বা মহিলার ভয়ার্ত গোঙানি বা আর্তনাদের মতো শোনা যাচ্ছে, তবে বেশি দূরে মনে হচ্ছে না। এরকম তো আগে কখনো শুনিনি বা হয়নি।
আমি তখন আর নৌকা বাইতে পারছি না। বৃষ্টি আর জ্বরের শীতের মধ্যেও আমি স্পষ্ট ঘামছি। আমার আজকেই জীবনের শেষ দিন, তাই জোরে জোরে কালেমা পড়ছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ছিলাম, কিন্তু শব্দ করে পড়ায় প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে। এতে আমার ভয় আরো বাড়তে থাকে। হঠাৎ সামনে থেকে একটা বাতাস এসে আমার আলোটা নিভিয়ে দেয়। আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। দ্রুত ছয়ের মধ্যে গিয়ে ম্যাচটা নিয়ে ল্যাম্পটা জ্বালালাম, আবার বাইতে থাকলাম আর আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকলাম। কিছুক্ষণ পর অনেক দূর থেকে একবার বাঘের হুঙ্কার শুনলাম। কি ভয়ানক মাটি ফাটা ডাক! আমার বুক শুকিয়ে যাচ্ছে। ৩০ সেকেন্ড পর আবার ডাকলো। এবার মনে হলো খুব কাছে। তৃতীয়বার যখন ডাকলো তখন মনে হলো একেবারে খাল পাড়ে, আমার নৌকার ১০০ হাত সামনে। আমার আর সামনে যাওয়ার সাহস নেই, তবে পেছনে যাবারও কোনো সুযোগ নেই, কারণ উজান ঠেলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুক্ষণের জন্য যেন নরকের মধ্যে আছি এরকম মনে হচ্ছিল। টিপ টিপে বৃষ্টির মধ্যে এতটা অসহ্য গরম, তার সাথে মাঝে মাঝে বনের মধ্যে পানিতে গাছের আজব সব শব্দ। আবার নিভে গেল আলো। আমি আর ধরাতে পারলাম না। খুব বাতাস হচ্ছিল, তাই আলো জ্বলছিল না, কিন্তু অন্ধকারে তো আমি সবার জন্য খাদ্যে পরিণত হব। ৭-৫ না ভেবে জেলেদের বিড়ি ধরালাম। জীবনে প্রথম বিড়ি মুখে নিলাম। না, ধূমপানের জন্য নয়, জীবন বাঁচাতে একটু আলো জ্বালিয়ে রাখার তাগিদে। এভাবে একসময় মরতে মরতে নিজেই সাহস নিলাম, যাই হয়ে যাক হোক, আমার আশেপাশে কেউ নেই, আমাকে আমার জন্য লড়তে হবে। সাহস নিয়ে সব উপেক্ষা করে নৌকা চালাতে থাকলাম। এতক্ষণে চলে আসার কথা ছোট খাল থেকে বের হয়ে আরেকটা বড় নদী। তখন ভয়টা কিছুটা কম, কারণ সেখানে মাঝে মাঝে নৌকা দেখা যায়। সেই রাত, সেই খাল আর শেষ হতে চায় না। একটা সময় দূর থেকে বড় নদী দেখা পেলাম, তবে ওটুকু যেন যেতে আমি পারছি না। মনে হলো যেন আমাকে কেউ তুলে নিল, পেছন থেকে কিছুতে টেনে নিল। মহান আল্লাহর রহমতে একসময় আমি নদীতে আসলাম। এবার আর ভয় নেই, তবে গায়ে শক্তি পাচ্ছি না। আর এতক্ষণে কতক্ষণ হয়েছে জানি না। দেখি ভোরের আলো। আমি এবারের মতো বেঁচে গেলাম, কিন্তু তারপর যা হলো সেটার জন্য আমি জীবনে আর জঙ্গলে যাইনি। ভোরের আলো পেরিয়ে মোটামুটি ফর্সা হয়ে গেছে চারিদিক। বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দুইটা জেলে নৌকা দেখতে পেলাম, একজন মুরব্বী সাদা দাড়ি আর দুইটা ছেলে। মুরব্বী পরিষ্কার, কিন্তু ছেলে দুটো কালো। মুরব্বী এক নৌকায় পা পানিতে ঝুলিয়ে বসে তসবিহ গুনছে, আর ছেলেটা রান্না করছে। মুরব্বী আমাকে ইশারায় ডাকলেন, আমিও গেলাম, কারণ আমার পানির পিপাসা ছিল। আর এতক্ষণ পর মানুষ দেখলাম। আমি নৌকার পাশে নৌকা রাখতেই মুরব্বী বলল, আব্বা, তুমি তো মেলা ভয় পেয়েছো। আমি অবাক হয়নি। মুরব্বীকে দেখে আধ্যাত্মিক মনে হয়নি, এই জন্য উনি আমার হাত ধরে কি যেন পড়ে অনেকক্ষণ পর একটা ফু দিলেন। আমার শরীর থেকে কি যেন বের হয়ে গেল। আমি একদম ফ্রেশ হয়ে গেলাম। অবাক ব্যাপার, আমার গায়ে জ্বরও নেই। আমি পানি খেয়ে মুরব্বীকে ভেঙে বললাম সব। উনি বললেন, তোর মায়ের দুধের জোর অনেক বেশি, তাই তুই বেঁচে গেছিস। তুই যা, তোর জেলেদের থেকে মাছ নিয়ে আয়, আর যাওয়ার সময় আমার মাছগুলো দিয়ে যাস। আমি চলে আসলাম। এসে দেখি আমার জেলেদের মাছ সুকুমার মেপে নিচ্ছে। আমাকে দেখে ওরা সবাই ভূত দেখার মতো চমকে উঠলো। ওরা ভেবেছিল আমি একা একা আসতে পারবো না, তাই আমার জেলেদের বলেছে ও আজকে আসবে না, মাছ আমাদের দিতে বলেছে। আমাকে দেখে ওরা লজ্জা পেল। সব শুনে আমার জেলেরা এক প্রকার ওদের মারতে উপক্রম হলো। এমনকি ওদের জেলেরাও ওদের ওপর রেগে গেলেন। যাই হোক, আমি মাছ নিয়ে মুরব্বীর ওখানে আসলাম। মুরব্বী সকালে আমাকে খেতে বলল। আমিও মাছের তরকারি দিয়ে খেলাম। কি স্বাদ! কিন্তু অবাক ব্যাপার হলো, ওনার ছেলে দুটো এতক্ষণে একটা কথাও বলেনি, চুপচাপ। বোবা বললেও ভুল হবে না। তারপর মুরব্বী মাছগুলো মেপে নিয়ে আমার ডিপোর ঠিকানা বলে দিলে আমি বিদায় নিলাম, এবং আসার সময় সেই পথ দিয়ে আসছিলাম আর রাতের স্মৃতি রোমন্থন করতে করতে শিউরে উঠছিলাম। ডিপোতে এসে সব শুনে মহাজন আমাকে ১ সপ্তাহের ছুটি দিলেন বিশ্রামের জন্য। আর এমনিতেই আমি আজকে ডাবল মাছ এনেছি। আমাদের জেলেরা যে পরিমাণ মাছ পেয়েছে, মুরব্বী একাই অতটা পেয়েছে। ৬ দিন পর ডিপোতে গেলাম। যাওয়ার পর মহাজন আমাকে বলল, চাচা, তোর জন্য একটা চিঠি, একটা লুঙ্গি আর মাছের সব টাকা রেখে গেছে। আমি চিঠি পড়ে অবাক হয়ে গেলাম। উনি আমাকে একটা লুঙ্গি দিয়েছেন, সাথে ৬,০০০ টাকা মাছের টাকা দিয়ে গেছেন, আর লিখেছেন, এই টাকা দিয়ে কিছু একটা করো, আর জঙ্গলে যেও না, এরপর হয়তো ফিরবে না তুমি। আর আমার বাড়িতে এসো। পেঁচানো হাতে লেখা, সাথে বাড়ির ঠিকানা, খুলনার রূপসা থানার একটা জায়গার ঠিকানা দেওয়া আছে, সাথে মুরব্বীর নাম। আমি সবকিছু যত্ন করে নিয়ে এলাম। সেখান থেকে ১৫-১৬ দিন পর মুরব্বীর দেয়া ঠিকানায় যাই। কিছু মিষ্টি নিয়ে আমি ঠিক বিকেলের দিকে ওনার বাসায় যাই। ডাকাডাকির পর একজন মহিলা গেট খুললেন। দেখেই মনে হলো সম্ভ্রান্ত ও ইসলামিক ফ্যামিলি। আমি কার কাছে এসেছি জানতে চাইলে আমি মুরব্বীর নাম বললাম। উনি কিছুটা অবাক হলেন এবং আমাকে ভেতরে আসতে বললেন। আমিও গেলাম। বললেন, কি জন্য এসেছো বাবা, বলো। আমি সব বিস্তারিত বলার পর উনি হু হু করে কেঁদে উঠলেন। আমি বুঝতে পারছিলাম না। পরে উনি উঠে গিয়ে একটা ছবির অ্যালবাম নিয়ে এসে বললেন, দেখো তো বাবা, ওনার সাথে দেখা হয়েছিল কিনা। আমি বললাম, হ্যাঁ। তারপর যা শুনলাম তার জন্য লিসেনারদের মতো আমিও প্রস্তুত ছিলাম না। এই চাচা হজ করে এসেছিলেন, একজন হাজি। ওনার 2টা ছেলে ছিল, তাদের নিয়ে প্রায় জঙ্গলে শখের বসে বড়শি বাইতে যেতেন। ছেলেরাও আর যেতে চেত না। যেবার হজ করে আসতেন সেইবারের কথা তিনি কথা দিলেন যে এইবারই শেষ, আর তিনি যাবেন না। কিন্তু ওই শেষ যাওয়া ছিল, আর ফিরে আসেননি। প্রায় 21 বছর হয়ে গেছে। ওনার স্ত্রীও মারা গেছেন, স্বামীও 2 ছেলের শোকে। যিনি বর্ণনা করছিলেন উনি মুরব্বীর ছোট মেয়ে, আর 2টা মেয়ে আছে ওনার বড়। লোকমুখে শুনেছেন তাদের বাঘে খেয়ে ফেলেছিল, কিন্তু লাশ পায়নি। আর ওনাদের দেখে ওনার ঠিকানায়
আসা আমি প্রথম ব্যক্তি না। সুন্দরবনের নানা প্রান্ত থেকে আগেও 8 থেকে 10 জন এভাবে এসেছেন। কথাগুলো শুনে আমি মিষ্টিটা দেখে খুব আস্তে আস্তে পা ফেলে বাড়িটা থেকে বের হয়ে চলে এলাম। এরপর থেকে আমি জীবনে জঙ্গলে যাইনি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি কেউ প্রমাণ করতে চান, তাদের জন্য রাসেল ভাইকে ঠিকানা ও নাম দিলাম। এরকম আরও 2 জন আমার জানা আছে যারা ওই মুরব্বীকে দেখেছে। দয়া করে প্রয়োজন না হলে নিচের তথ্য প্রকাশ করবেন না। এই বলে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন, ঘটনার সাক্ষীকে সেটা তিনি জানিয়েছেন এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা চমৎকার স্টোরি, খুব ছোট কিন্তু খুবই চমৎকার। অ্যান্ড আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমি এখানে বাঘ খেতে এসেছে, মানে এখানে সেও কিন্তু বাঘের হুঙ্কার শুনেছে। এখন এই বাঘটা কি স্বাভাবিক কোনো বাঘ নাকি অস্বাভাবিক কিছু, এই বিচারের ভার আপনাদের উপরে। এবং এই যে ভয়ে হঠাৎ করে পরিবেশ বদলে গেল, একজন অচেনা মানুষের সাথে দেখা হলো এবং খুঁজতে গিয়ে দেখা গেল তিনি মৃত একজন, এগুলোর ব্যাখ্যা যদি জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমি রাসেল আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদেরকে ইমেল পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে ভিন্ন রকমের একটি স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা এমন কি কখনো শুনেছেন কোনো ব্যক্তি কারো মৃত্যু স্বপ্নে দেখছে এবং বাস্তবেই তার মৃত্যু হয়ে যাচ্ছে? কি খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ লিসেনার্স, আমি এখন এমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যার সঙ্গে ঘটছে তার নাম হচ্ছে আল আমিন। আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে। বর্তমানে সে ফরিদপুরের জুবাইদা করিম জুট মিলসে কর্মরত। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিকলি সেই ঘটনার পর থেকে নিয়ে আল আমিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই। সময় ছিল 2014 সাল। আল আমিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার দুটো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আরেকটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আল আমিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আল আমিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আল আমিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয় এবং আল আমিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আল আমিনকে দিয়ে দেয়। আল আমিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আল আমিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালাবাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি। খালাবাড়িতে যাবার পর খালাবাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আল আমিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আল আমিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য, মানে তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আল আমিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আল আমিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আল আমিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আল আমিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আল আমিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা, একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আল আমিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমি শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আল আমিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, মানে সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর
এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আলামিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচন্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়, সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খুলে, কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমন ভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তো বা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তো বা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠোপথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তা, রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে। আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়, যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি বাজারের দিকে গিয়েছে, বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাস্তার, এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে। এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না, কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বললো যে একটা পথে যেতে, ওদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছে, এটা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। তা আলামিন মনে করে হয়তো বা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে মানে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরেও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তো বা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশে কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আলামিন ভাবে হয়তো বা রাস্তায় কোনো মরা কোনো প্রাণী পড়ে থাকতে পারে, যেটা পচে গেছে, যেটা থেকে দুর্গন্ধ আসতে পারে। আলামিন এটা ভেবে আবার সে সাইকেল চালানো শুরু করে।
কবরস্থান পার হয়ে আরেকটি ব্রিজ রয়েছে। আলামিন স্বাভাবিকভাবে ব্রিজে ওঠার জন্য সাইকেলটা স্পিডটা বাড়িয়ে দেয়, যেহেতু ব্রিজটা উঁচু দিকে, সাইকেলটা নর্মাল স্পিডে চালালে সাইকেল ব্রিজে উঠবে না, এই জন্য স্পিডটা বাড়িয়ে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আলামিন খেয়াল করে যে এখন সাইকেলে চেন পড়ছে না, সাইকেল সে চালাতে পারছে। কিন্তু সেই সাথে আরেকটা বিষয় আলামিন খেয়াল করে, যে সে যেই গতিতে সাইকেল চালাচ্ছে, সাইকেলের গতি সেটা নেই, গতি অনেক কম। এবং হঠাৎ করে আলামিনের কপালে এবং নাকে পাখির ডানার আঘাত লাগে। শত শত পাখি তার মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, সবই কালো রঙের পাখি, কারণ চাঁদের আলোতে সেটা দেখা যাচ্ছিল। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে রাতের বেলা এত পাখি কোথা থেকে আসলো। সাধারণত রাতের বেলা বাদুড় বা নিশাচর প্রাণী ছাড়া তো অন্য কোনো পাখি দেখা যায় না, কিন্তু এত পাখি কোথা থেকে আসছে। এবং মনে হচ্ছে পাখিগুলো তাকে ব্রিজে উঠতে দেবে না, যে কোনোভাবেই এই ব্রিজে উঠা তার থামাবে। কিন্তু আলামিন নাচর বান্দা, সে এই সব প্রতিকূলতা পার হয়ে ব্রিজে ওঠে। কিন্তু ব্রিজে ওঠার পর সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে একটি মহিলা, তার হাতে সাদা কোনো কিছু একটা, মনে হচ্ছে যে অনেকদিন পানির নিচে থাকার ফলে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যাদের শরীরে কোনো লোম নাই, তারা যেমন পানির নিচে কয়েকদিন থাকার পর সাদা ফ্যাকাশে হয়ে যায়, ওরকম ছোট্ট ফ্যাকাশে কিছু একটা। তাদের আলোতে আলামিন স্পষ্টভাবে দেখতে পায় যে ওটি একটি বাচ্চার ডেড বডি, এবং ওই মহিলা ওই বাচ্চার ডেড বডি থেকে খুবলে খুবলে কিছু একটা খাচ্ছে। আলামিন ওই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেনি, তখন সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এবং সেন্সলেস হয়ে পড়ার আগে সে প্রচন্ড জোরে একটা চিৎকার করে। ওদিকে আলামিনের যে মামা, ওনার আবার বাতাসি বাজারে ওনার ব্যবসা বাণিজ্য ছিল, দোকান ছিল। উনি ওই দিন কোনো কারণে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়। তো উনি এই দোকান বন্ধ করে যখন বাড়িতে ফিরছিলেন, তখন উনি বাড়ি থেকে বেশ দূরে ছিলেন। তখন আলামিন যে প্রচন্ড জোরে চিৎকার করেছিল, আলামিনের মামার কানে সে শব্দটি গিয়েছিল। তখন উনি কি হলো এই চিন্তা করে আবার পেছনে আসে, পেছনে এসে আলামিনকে অজ্ঞান অবস্থায় পায়। তো আলামিনের সাইকেলের সাথে থাকা ব্যাগ এবং আলামিনকে সাথে নিয়ে উনি বাড়ির দিকে যাওয়া শুরু করেন। কারণ ওনার কাছে ফোন ছিল, ফোনে অন্য লোকদেরকে খবর দেন, তারাও চলে আসে, সবাই মিলে আলামিনকে ধরাধরি করে তার নানার বাড়িতে নিয়ে যায়। পাশে তার নানা বাড়ি ছিল, সেখানে নিয়ে যায়। যে রাত্রে এই ঘটনাটি ঘটে, এটি ছিল বুধবার। পরের দিন বৃহস্পতিবার দিন সকালে ইসলাম ফকির নামক একজন ব্যক্তির কাছে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলাম ফকির তাকে জ্ঞান ফেরাতে পারে না। আলামিনের জ্ঞান ফেরে গিয়ে শুক্রবারে আলামিনের যখন জ্ঞান ফেরার পর আলামিন অদ্ভুত কিছু শব্দ বলতে থাকে, যেটা পাশের লোকজন শুনেছে, কিন্তু সেই শব্দের কোনো মিনিং বের করা যাচ্ছিল না। এইভাবে আলামিনের আচরণে কিছু পরিবর্তন দেখা দেয়। সে কাউকে কাছে পেলে মারার জন্য উদ্যত হয়, এবং সে জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়েছিস কিনা, ভালো কাজ করেছিস কিনা, এই ধরনের কথা জিজ্ঞেস করে, এবং তাকে মারার জন্য উদ্যত হয়। সবাই তাকে ভয় পেতে থাকে। মোটামুটি ঝাড়ফুঁকের ফলে সে 7 দিন কি 10 দিনের মাথায় সে সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর সে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মামা বলে যে সেই মুরগিটা তুই কি ফেলে দিয়েছিলিস ব্রিজ থেকে? বলে হ্যাঁ, ফেলে দিয়েছিলাম। বলে না, তোর ব্যাগের মধ্যে তো সেই মুরগি আমরা পেয়েছি। আলামিন বিশ্বাস করে না, এই ব্রিজ থেকে তো আমি মুরগিটা ফেলে দিয়েছিলাম, এবং সেটার মাথা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছিল, মানে মাথা বলতে ঘাড় ভেঙে, ওটার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম। তখন আলামিনের মামা আলামিনকে সাথে নিয়ে সেই মুরগির কাছে নিয়ে যায়। এটা আমরা গ্রামের ভাষায় এটাকে পলো বলি। পলোর মধ্যে এই মুরগির আবার হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো রেখে দেওয়া হয়, রেখে ওর উপর থেকে খাবার দেওয়া হয়। পলো দিয়ে মাছও ধরে, গ্রামের অনেকে এই পলোর সাথে পরিচিত থাকবেন অবশ্যই। তো আলামিনের মামা দেখায় ওই পলোর মধ্যে যে এই যে দেখ সেই মুরগিটা, এই মুরগিটাই তোর ব্যাগের মধ্যে আমি পেয়েছিলাম। আলামিন দেখে আসলেই তো তাই, এটাই তো সেই মুরগি যে মুরগিটা তার খালা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, এবং যেটা আহত অবস্থায় সে ফেলে দিয়েছিল। সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মুরগিটা কিভাবে আসলো আবার? তখন আলামিনের আত্মীয় স্বজন খুব ভয় পেয়ে যায়। ওই সময়টা ছিল সন্ধ্যার সময়। সাথে সাথে ওই মুরগিটা পলো থেকে ছেড়ে দেওয়া হয়, এবং মুরগিটা দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে যায়। পাশে ঝোপঝাড় ছিল, সেখানে মিলিয়ে যায়, এবং ওই মুরগিটা পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। যাই হোক, এরপর থেকে আলামিন অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। সেই স্বপ্নে সে দেখে তার আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন
মারা যাচ্ছে। প্রথমে দেখে তার মামিকে, তার মামির মৃত্যু সে স্বপ্নে দেখে। যে রাত্রে স্বপ্নে দেখেছে তার পরের দিনই মামির মৃত্যুর খবর তারা পায়। এরপর তার আপন নানার মৃত্যুর স্বপ্ন আলামিন দেখে এবং সত্যি তার পরের দিন তার আপন নানারও মৃত্যু হয়ে যায়। এইভাবে সে মামি, কাকা, মাওই, নানা এরকম তার অসংখ্য আত্মীয় স্বজনের মৃত্যু স্বপ্নে দেখতে থাকে এবং সত্যি সত্যি স্বপ্ন দেখার পর তাদের মৃত্যু হয়। সে যে শুধু আত্মীয় স্বজনের মৃত্যু দেখেছে তা কিন্তু নয়, সে পাড়া প্রতিবেশীর অনেকেরই এই মৃত্যুর স্বপ্ন দেখেছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা অনেকেই স্মরণ করতে পারবেন। এই কিছু মাস আগে মে মাসে মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় 26 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনা যেদিন ঘটে তার আগের রাত্রে আলামিন স্বপ্ন দেখে তার মামাতো বোন, তার নাম হচ্ছে রজনী, এই রজনীর হাজবেন্ড সে নৌকা ডুবে মারা গেছে। পরের দিন সে সকালে রজনীর কাছে ফোন করে যে তোমরা সবাই ঠিকঠাক আছো, ভাই ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। বলে যে সে তো ঢাকা আছে, ঢাকা থেকে আজকে ফেরার কথা, আর বাড়িতে আসবে। ঘন্টাখানেকের মধ্যে একটি দুঃসংবাদ সবাই পায়। মাওয়ায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় 26 জন মানুষ মারা যায়, তার মধ্যে তার মামাতো বোন রজনীর হাজবেন্ডও ছিল। প্রিয় লিসেনার্স, আমি জানি না যে আপনারা এই ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না। বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যাপার। 2014 সালের পর থেকে আলামিনের সাথে এই যে অদ্ভুত ঘটনা ঘটলো এবং এখনো মৃত্যু কেন্দ্রিক যে ঘটনা ঘটে চলছে, এটা কিন্তু চলমান রয়েছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে কিনা আমরা জানি না। তো এই বিষয়টা আমার কাছে এতটাই অদ্ভুত লেগেছে যে আমি একটু উপন্যাসে এরকম একটি গল্প শুনেছিলাম যে কোনো একটি মেয়ে, সে যার মৃত্যু হবে স্বপ্নে দেখে দেখে সেই লোকটার পিছনে একটি জন্তুর মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং এর কয়েকদিনের মাথায় সেই মানুষটির মৃত্যু ঘটে। এটি উপন্যাসের একটি গল্প ছিল, একটি উপন্যাস ছিল, কিন্তু বাস্তবেই যে এমন কোনো মানুষের দেখা পাবো এটা আমি আসলে ভাবি নাই। খুব তাড়াতাড়ি আলামিনকে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল ভাইকে ধন্যবাদ, ভূত.com এর সাথে জড়িত সকলকে ধন্যবাদ, লিসেনারদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।